সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে মকর রাশির সম্বন্ধে বলবো, যে শনি মঙ্গলে যে জুতি তৈরি হচ্ছে মকর রাশিতে, এই জুতির কী প্রভাব পড়বে এই রাশির উপরে এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা এর সুফলটা পাবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সবসময় নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির, গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আজকে যে এই জুতি সম্বন্ধে আমরা আলোচনা করছি, এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় আপনাদের কাছে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ন্যায়ের দেবতা, কর্মের দেবতা আমাদের এই শনিদেবের সাধারণ রাশি হচ্ছে এই মকর রাশি, যেটা কালপুরুষ চক্র হচ্ছে দশম ঘর। এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড কর্মটা হয়। কর্ম ছাড়া এরা কিছুই বুঝে না। কর্মের দ্বারা নিজের মান সম্মান অর্জন করে সমাজে। তো যাই হোক, আজকে আমরা এই জুতির প্রভাব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকারা যেন চন্দ্র রাশি অনুসারে এর ফলটা দেখে। 15ই মার্চে মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে, তার উচ্চ ঘর মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এখানে 23শে এপ্রিল পর্যন্ত থাকবে। এই অবস্থায় শনিদেবের সাথে কিন্তু মঙ্গলদেবের জুতি তৈরি হচ্ছে এবং তার সাথে শুক্রদেব 7ই মার্চে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতেই থাকছে এবং এখানে 31শে মার্চ পর্যন্ত অবস্থান করবে। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘর এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি, এবং শুক্রদেব হচ্ছেন মকর রাশির যোগকারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে এই ধনের স্থানে অর্থাৎ ধনের ঘরে দ্বিতীয় ঘরে গোচর করছে। এবং মকর রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি একটি কিন্তু মহা ধনী রাজযোগ তৈরি করছে, এই শুক্র মঙ্গল এবং শনির জুতি। অপরদিকে সূর্যদেব রাশি পরিবর্তন করছে, 14ই মার্চে প্রবেশ করবে মীন রাশিতে এবং এখানটাতে 13ই এপ্রিল পর্যন্ত থাকবে। সূর্যদেব কিন্তু মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং তার সাথে রাশির অন্য একটি যোগকারক গ্রহ বুধদেব মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই পরাক্রম ঘরে অবস্থান করছে। রাহুদেব এই মীন রাশিতে সারা বছরই থাকছে। দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে মেষ রাশি। আর এই মেষ রাশি হচ্ছে গুরুদেবের মিত্র রাশি, মঙ্গলেরই ঘর। গুরুদেব এই মেষ রাশিতেই অবস্থান করছে ভরণী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র। আর শুক্রদেব কিন্তু বর্তমানে উচ্চাভিলাষী অর্থাৎ তার উচ্চ ঘরের দিকে অগ্রসর হচ্ছেন। তার সাথে আরও একটি কথা বলে রাখি, সূর্যদেবও কিন্তু উচ্চ ঘরের দিকে এগোচ্ছে। ভাগ্যের ঘর যেটা নবম ঘর কন্যা রাশি, সেইখানটাতে অবস্থান করছে কেতুদেব। এই হচ্ছে মকর রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, কারণ একাদশ ঘরের অধিপতি অর্থাৎ লাভ ঘরের অধিপতি হয়ে রাশির অধিপতি শনিদেবের সাথে এবং পঞ্চম ঘর এবং কর্মের ঘর অর্থাৎ দশম ঘরের অধিপতি শুক্রদেবের সাথে একসাথে এই দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। মঙ্গল থেকে আমরা দেখি ক্রোধ, জেদ, অহংকার, আত্মশক্তি, বাগবিবাদ, হাতিয়ার, এ সমস্ত কিন্তু আমরা মঙ্গল থেকে দেখি। মঙ্গলদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং দ্বিতীয় ঘর থেকে আমরা ধনসম্পত্তি দেখি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক দেখি। মুখের বাণীর কারক কিন্তু এই দ্বিতীয় ঘরই, আবার দ্বিতীয় ঘর কিন্তু চোখের কারক, দাঁতেরও কারক। মঙ্গলদেব এবং শুক্রদেব এবং শনিদেবের এই ঘরের অবস্থান ব্যবসায় কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভ পাবেন, কিন্তু এই সময়কালে নিজের ক্রোধ, অহংকার এবং মুখের বাণীর উপর যথেষ্ট লাগাম দিতে হবে। যদি জাতক এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখে তাহলে কিন্তু এই গোচর মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। রাস্তাঘাটে চলাফেরাও খুব সাবধানে করতে হবে, কারণ মঙ্গলের 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি, শনিদেব, শুক্রদেব, মঙ্গলদেব একসাথে দৃষ্টি দিচ্ছে, কিন্তু যার দরুন জাতককে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে যানবাহন চালাতে হবে, অন্যথায় কিন্তু বিপদ হতে পারে। মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, সন্তানের ঘরে। সন্তানের সাথে কিন্তু প্রেম ভালোবাসা থাকবে, আবার বিবাদ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে।
মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেবের এই চতুর্থ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে কিন্তু বসেছে। এই গোচরকালে জমি সংক্রান্ত যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন এবং অষ্টম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। তার সাথে বর্তমানে ভাগ্যের ঘরে সূর্য, বুধ, রাহুর একত্রে দৃষ্টি পড়ছে। অতএব পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। ভাগ্য আপনার যথেষ্ট কর্মক্ষেত্রে সাহায্য করবে এবং আপনি কিন্তু এগিয়ে থাকবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন কিংবা চাকরি করছেন, বিগত দিনে যে কাজগুলো আপনাদের থেমে গেছিল এবং সেখান থেকে কোনো রকম সুরাহা পাচ্ছিলেন না, এই সময়কালে তার থেকে সুরাহা পাবেন এবং যথেষ্ট লাভও পাবেন। তবে এই সময়কালে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন, মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখবেন, যেন আপনার মুখের ভাষায় আপনার সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়, কারণ এই সময় মুখের বাণী কর্কশ হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির ক্ষেত্রে শনি মঙ্গলের যে জুতিটা তৈরি হয়েছে, এই জুতিটা যদি 3, 6, 8, 12 ঘরে হতো তাহলে কিন্তু আমি নিঃসন্দেহে বলতাম যে এই জুতি মকর রাশির ক্ষেত্রে খুব খারাপ প্রভাব দিবে। কিন্তু যেহেতু ধনের ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে এই জুতি হচ্ছে এবং তার সাথে শুক্রদেব রয়েছে পঞ্চমপতি এবং কর্মপতি হিসাবে, এবং গুরুদেব চতুর্থ ঘরে অবস্থান করছে যেটা মঙ্গলের ঘর, এবং মঙ্গলের সাথে গুরুদেবের সম্পর্ক হয়েছে 3-11, অর্থাৎ গুরুদেব যেখানটাতে বসে রয়েছে মঙ্গলের সাথে সেই ঘর কিন্তু হয়ে গেছে লাভের ঘর। তাই এই জুতি যথেষ্ট ভালো প্রভাব দিবে মকর রাশির ক্ষেত্রে। অতএব এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে যে রাশির অধিপতি কর্মপতি লাভপতির সাথে একসাথে ধনসম্পত্তির ঘরে বসেছে। অতএব আপনি যদি ব্যবসা বাণিজ্য করছেন বা যে কর্ম করছেন, লাভ করছেন ঠিকই, কিন্তু লাভের পরিমাণ সেই রকম মনমাফিক হচ্ছিল না। এই সময়কালে কিন্তু লাভের পরিমাণটা যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে বিশেষ করে মনে রাখবেন যে সমস্ত কিছুই নির্ভর করবে জাতকের গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। তবে এটা ঠিক যে কিছুটা ভালো প্রভাব অবশ্যই কিন্তু জাতক পাবে, গ্রহের অবস্থান যতই খারাপ হোক। মকর রাশির জাতক জাতিকারা এবার কোন উপাচার করবে সেটা এবার বলছি। মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির শেষ পর্ব চলছে। অতএব মানসিক অশান্তি এটা তো থাকবেই যতক্ষণ পর্যন্ত সাতি শেষ না হচ্ছে। অতএব এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে শনি আর মঙ্গল একত্রিত হয়েছে এবং গ্রহণযোগ তৈরি হয়েছে। আপনারা বেশি করে হনুমানজির আরাধনা করুন, বজরংবলীর আরাধনা করুন, নিত্য প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র, আপনারা এর আগের ভিডিও থেকেও সংগ্রহ করতে পারেন। এছাড়া মকর রাশির জাতক জাতিকাদের বলবো তারা যদি পারে, সম্ভব যদি হয়, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা করতে পারেন। প্রত্যেক দিন সকালে শিবের মাথায় লাল চন্দন, সাদা চন্দনের সাথে গঙ্গা জল মিশিয়ে সেই জল শিবলিঙ্গের উপর দিবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তার সাথে। এতেও কিন্তু এর সুফল পাবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মকর রাশির প্রত্যেকটি জাতক জাতিকা তাদের মনের ইচ্ছা যেন এই সময়কালে অবশ্যই পূরণ হয়, ঈশ্বর যেন তাদের মনস্কামনা পূরণ করে। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।